الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের শ্রেষ্ঠ চার বিজ্ঞানীর মধ্যে ইবনে সিনা ছিলেন অন্যতম। ল্যাটিন ইউরোপে তিনি আভিসেনা নামে পরিচিত। তার পুরো নাম হল শাহ আল বায়াম আবু আলী আল হোসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইরানের একটি প্রদেশের নাম খোরাসান। এখানে শাসন করতেন আব্দুল্লাহ। তার পুত্র ছিলেন ইবনে সিনা। মায়ের নাম সিতারা বিবি। তিনি 980 খ্রিস্টাব্দে বুখারার নিকটবর্তী আফসানাতে জন্ম গ্রহণ করেন এবং 1037 খ্রিস্টাব্দে তিনি ইস্পাহানে মৃত্যুবরণ করেন। ইবনে সিনা ছিলেন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন। তার চিকিৎসা শাস্ত্রে অবদান এতটাই গুরুত্বপূর্ণ যে প্রায় 18 শতকের শেষ পর্যন্ত প্রায় 700 বছর ধরে তার লিখিত বইগুলো অক্সফোর্ড, কেমব্রিজ সহ ইউরোপের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে গুরুত্ব সহকারে পড়ানো হতো। পুত্রের জন্মের কিছু কাল পরে আব্দুল্লাহ তাকে বুখারায় নিয়ে আসেন। সে সময় বুখারা ছিল মুসলিম জাহানের জ্ঞান বিজ্ঞানের অন্যতম কেন্দ্র। শিশুপুত্রের মেধাদীপ্ত কথাবার্তায় পিতা বুঝলেন কালে এ ছেলে দুনিয়া জোড়া খ্যাতি অর্জন করবে। তাই তিনি ছেলের সুশিক্ষায় যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেন। ইবনে সিনার মেধা ছোটকাল থেকে সবার নজরে আসে এবং তাকে তখনকার সময়ে বিস্ময় হিসাবে ধরা হয়। মাত্র 10 বছরই ইবনে সিনা পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেন। তার পিতা ছেলের জন্য 3 জন গৃহ শিক্ষক নিযুক্ত করেন। এদের মধ্যে ইসমাইল সফি শিখাতেন ধর্মতত্ত্ব, ফিকহ, তাফসীর। মাহমুদ মাশা শিক্ষা দিতেন গণিত শাস্ত্র, বিখ্যাত দার্শনিক। আল নাতলি শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি, টলেমির আর মার্জের জওহার মান্তিক প্রভৃতি তিনি শিক্ষা দিতেন। এ সময় তার বয়স 17 বছর হয়। তিনি তখনকার দিনে প্রচলিত সকল জ্ঞান লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আল নাতিরি ইবনে সিনাকে সকল বিষয়ের জ্ঞান দান করেন। তিনি ইবনে সিনাকে স্বাধীনভাবে গবেষণা করার পরামর্শ দেন। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের পারদর্শী অর্জনের সিদ্ধান্ত নেন। এজন্য চিকিৎসার মাধ্যমে দুস্থ মানবতার সেবা করার জন্য মনস্থির করেন। এজন্য চিকিৎসা বিষয়ক যাবতীয় গ্রন্থ সংগ্রহ করে তিনি গবেষণা শুরু করেন। তিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। একজন খাঁটি মুসলমান কোন লক্ষ্য অর্জনের জন্য যেমন নিয়ম অনুযায়ী কাজ করেন, তেমনি আবার কামনা করে থাকেন। ইবনে সিনা কোনো বিষয় যখন বুঝতে পারতেন না, তখন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ পাকের সাহায্য চাইতেন। কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ, তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও। আল্লাহ পাক পরম দয়ালু, বান্দার কাতর আবেদন মঞ্জুর না করে থাকতে পারেন না। কাজী ইবনে সিনার দোয়া কবুল হতো। ইবনে সিনা যখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন, তখন অমীমাংসিত প্রশ্নগুলো তার মানসপটে স্বপ্নের মতো ভাসত। তার জ্ঞানের দরজা খুলে যেত। ঘুম থেকে উঠে তিনি সমস্যার সমাধান করে ফেলতেন। একজন বিখ্যাত চিকিৎসক হিসেবে সর্বত্র তার নাম ছড়িয়ে পড়ে। তিনি জটিল রোগের চিকিৎসায় সাফল্য লাভ করেন। বুখারায় তখন বাদশা ছিলেন নূহ বিন মানসুর। তিনি একবার এক কঠিন রোগে আক্রান্ত হন। চিকিৎসা জগতের চুনোপুটি থেকে শুরু করে রাগবওয়ালদের কেউ তাকে সুস্থ করে তুলতে পারছিলেন না।
বাদশা ইবনে সিনার সুখ্যাতি শুনেছিলেন, তাই তাকে ডেকে পাঠালেন। ইবনে সিনা বাদশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে তার রোগ সম্পর্কে অবহিত হলেন। পরে মাত্র কয়েকদিনের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। বাদশা ইবনে সিনা উপর খুব খুশি হলেন। তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি পেলে খুশি হবেন? ইবনে সিনা বললেন, জাহাপনা, লাইব্রেরি বই পুস্তক যদি আমাকে পাঠ করার সুযোগ দেন তবে আমি সবচেয়ে বেশি খুশি হব। বাদশা সে সুযোগ দিলেন। ইবনে সিনা লাইব্রেরির সব বই মুখস্থ করে ফেললেন। মাত্র 19 বছর বয়সে তিনি জ্ঞানের সকল দিক ও বিভাগের অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিত, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, খোদা তত্ত্ব, চিকিৎসা বিজ্ঞান, কাব্য সাহিত্য বিষয়ে অসীম জ্ঞান লাভ করেন। 21 বছর বয়সে তিনি আল মাজমুয়া নামে একটি বিশ্বকোষ রচনা করেন। এর মধ্যে গণিত ছাড়া সকল বিষয়ে লিপিবদ্ধ ছিল। ইবনে সিনার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন 1001 সালে। এই সময় ইবনে সিনার বয়স ছিল 22 বছর। পিতার মৃত্যুর পর তার জীবনে শুরু হয় রাজনৈতিক দুর্যোগ। তিনি সকলের অনুরোধে পিতার পদে বসেন, কিন্তু তিনি বেশি দিন খোরাসান শাসন কর্তার পদে থাকতে পারলেন না। গজনির সুলতান মাহমুদ খোরাসান দখল করে নেন। ফলে 1004 খ্রিস্টাব্দে তিনি খাওয়ারিজমের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় খাওয়ারিজমের বাদশা ছিলেন মামুন বিন মাহমুদ। ইবনে সিনা সেখানে 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্বিঘ্নে কাটান। ইবনে সিনার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। গজনির সুলতান মাহমুদ জ্ঞানী গণীদের খুব পছন্দ করতেন। তিনি তাদের সম্মানে তার দরবারে স্থান দিতেন। তিনি পণ্ডিত লোকদের মণিমুক্ত উপহার দিতেন। সুলতান মাহমুদ ইবনে সিনার 40টি প্রাকৃতিক প্রতিকৃতি তৈরি করে সমগ্র ইরান ও এশিয়া মাইনরের রাজাদের কাছে পাঠান। ইবনে সিনাকে যেন গজনিতে পাঠানো হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। খাওয়ারিজমের বাদশা মামুন বিন মাহমুদের কাছে সুলতান মাহমুদের লোক গেল। তার কাছে সুলতানের পত্র হস্তান্তর করা হলো। পত্রে পরোক্ষভাবে নির্দেশ দেওয়া হয়, ইবনে সিনা ছিলেন স্বাধীন চেতা, তার আত্মমর্যাদাবোধ ছিল প্রবল। তিনি ধন সম্পদের লোভ করতেন না, বরং জ্ঞান অর্জনই ছিল তার জীবনের লক্ষ্য। তিনি সামান্য টাকা পয়সার বিনিময়ে মান সম্মান ও স্বাধীনভাবে চলাফেরার অধিকার বিকিয়ে দিতে রাজি ছিলেন না। তিনি অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করতে জানতেন না। গজনির সুলতান মাহমুদ সে যুগে মহাপ্রতাপশালী বাদশাহ ছিলেন। তার দুর্দান্ত প্রতাপে অনন্য রাজা বাদশাগণ পর্যন্ত থরথরে কম্পনে থাকতেন। তাই গজনিতে গেলে হয়তো স্বাধীনভাবে মর্যাদার সাথে চলাফেরা করতে পারবে না। এই ভয়ে ইবনে সিনা সেখানে যেতে চাননি। খাওয়ারিজম থাকা নিরাপদ নয় ভেবে তিনি 1015 খ্রিস্টাব্দে অনিশ্চিত পদযাত্রা শুরু করেন। প্রথম আবিওয়াদি, পরে তুষ, নিশাপুর ও শেষ গুরুগাঁও যান। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে গবেষণামূলক গ্রন্থ রচনা করতে থাকেন। কিন্তু রাজনৈতিক কারণে কোনো এক স্থানে বেশি দিন থাকা তার পক্ষে সম্ভব ছিল না। নিরাপদ আশ্রয়ের জন্য তিনি ঘুরে ঘুরে বেড়ান, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহরে। শেষে এলেন রাওপুর দেশে। সেখানে গ্রন্থ রচনা শুরু করেন। কিন্তু তার জ্ঞান, বুদ্ধি ও মর্যাদা দেখে রাজার সভাসদদের মধ্যে অনেক ঈর্ষান্বিত হয়ে পড়েন। তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিলেন। এতে বিভক্ত হয়ে তিনি প্রথমে কাজবিন এবং পরে হামদান শহরে চলে যান। হামদান ইবনে সিনা তার বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ওয়াল কানুন লেখার হাত দেন। হামদানে তিনি রাজনৈতিক আশ্রয় নেন। সেখানকার বাদশাহ শামস উদ-দৌলা সে সময় মারাত্মক রোগাক্রান্ত হন। ইবনে সিনা 40 দিন চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। ইচ্ছে না থাকলেও অনেক সময় ঘটনাক্রমে অনেককে অনেক কিছু করতে হয়। ইবনে সিনাকে বাধ্য হয়ে হামদানের রাজনীতিতে জড়িয়ে পড়তে হলো। তিনি বাদশাহ শামস উদ-দৌলার মন্ত্রী নিযুক্ত হন। তার জ্ঞান, বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে তিনি রাজদরবারে অনেক ঈর্ষার পাত্রে পরিণত হয়। এই সময় তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে যায়। এমনকি তার বিরোধী পক্ষ সেনাবাহিনীকেও তার বিরুদ্ধে বিদ্রোহী করে ইবনে সিনার মৃত্যুদণ্ড দাবি করে। বাদশা ইবনে সিনার বিরুদ্ধে
ষড়যন্ত্র বুঝতে পারলেও সৈন্যদের দাবি অগ্রাহ্য করার মতো অবস্থা তার ছিল না। অপরদিকে তিনি ইবনে সিনাকে হত্যা করতে পারলেন না। কাজী ইবনে সিনাকে এ সময় 50 দিন লুকিয়ে থাকতে হয়। এ সময় তাকে দুঃখ কষ্টের মধ্যে কাল কাটাতে হয়েছে। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়েন, কিন্তু কোন চিকিৎসকে তার রোগ নিরাময়ে সমর্থ হলেন না। ফলে সৈন্যরা ইবনে সিনাকে খুঁজে বের করেন, তার চিকিৎসায় বাদশাহ সুস্থ হলেন। আবার ইবনে সিনাকে নিযুক্ত করা হয়, কিন্তু বাদশাহ শামস উদ-দৌলার ইন্তেকালের পর ইবনে সিনা ইস্পাহানে চলে যান। ইস্পাহানও ইরানের একটি প্রদেশ। সে সময় ইস্পাহানের শাসক ছিলেন উদ-দৌলা। তিনি ইবনে সিনাকে ভালোবাসী হন। ইবনে সিনার জ্ঞান বিজ্ঞান যাবতীয় ব্যবস্থা করে দেন। ফলে ইবনে সিনা সেখানে শান্তভাবে গবেষণার কাজে নিজেকে নিয়োগ করেন। ইবনে সিনা তার সুখ্যাত গ্রন্থ শিফা আল কানুনের অসমাপ্ত লেখা সেখানেই শেষ করেন। আল কানুন গ্রন্থটি চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দেয়। এত বিশাল গ্রন্থ সে যুগে আর কেউ রচনা করতে পারেনি। এটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুবাদ করা হয়। ইউরোপের মেডিকেল কলেজগুলোতে আল কানুন গ্রন্থটি বহুকাল যাবৎ পাঠ্য ছিল। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত, পৃষ্ঠা সংখ্যা 4 লাখেরও বেশি। গ্রন্থটিতে শতাধিক জটিল রোগের কারণ, লক্ষণ ও পদ্ধতির বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হলেন ইবনে সিনা। আর শিবা দর্শন শাস্ত্রে একটি অমূল্য গ্রন্থ। এটি 20 খণ্ডে বিভক্ত। এতে রাজনীতি, অর্থনীতি, প্রাণী তত্ত্ব, উদ্ভিদ তত্ত্ব সহ যাবতীয় বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ইবনে সিনা পদার্থ বিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক গ্রন্থ রচনা করেন। তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য আজীবন পরিশ্রম করেন। জ্ঞানের সন্ধানে বহু জায়গা ভ্রমণ করেছেন। ইবনে সিনাই প্রথম মেনিনজাইটিস রোগটি শনাক্ত করেন। পানি ও ভূমির মাধ্যমে যেসব রোগ ছড়ায় সেগুলো তিনি আবিষ্কার করেন। সময় ও গতির মধ্যে বিদ্যমান সম্পর্কের কথা তিনি প্রথম আবিষ্কার করেন। এই দুটি অবিস্মরণীয় বইয়ের লেখক তিনি। ইবনে সিনা আল-কেমারি বিরোধী ছিলেন। বলে রাখা ভালো যে আলকেমি ছিলেন সমকালীন এক শাস্ত্র, যে শাস্ত্রে বিভিন্ন ধাতুকে সোনায় রূপান্তরিত করার চেষ্টা চালানো হয়েছিল। ইবনে সিনা বিশ্বাস করতেন যে বিভিন্ন ধাতুর বিভিন্ন বাহ্যিক রূপের কারণ হলো তাদের অভ্যন্তরীণ গঠন। ভারতের প্রাক্তন নবাব লাইব্রেরিতে রামপুরে অবস্থিত আলকিমির উপর তার একটি পাণ্ডুলিপি আছে, কিন্তু দুঃখজনক ভাবে 13 শতকের ইবনে সিনা আবি উসাইবিয়া এই পাণ্ডুলিপির কথা উল্লেখ করেননি। ইবনে সিনা ছিলেন আবু বকর আল বাকিরির ছাত্র। 1005 খ্রিস্টাব্দে তিনি একটি বই তার শিক্ষককে উৎসর্গ করেন। বইটিতে মোট 13টি অধ্যায় আছে। রসায়ন শাস্ত্র সম্পর্কিত তার ধারণাগুলো এই বইয়ে স্থান পেয়েছে। ইবনে সিনার মতে ধাতু সমূহের পরস্পর রূপান্তরকরণ সম্ভব নয়, কেননা এরা মূলত বিভিন্ন। মনে হয় তিনি যেন ধাতুর রাসায়নিক প্রক্রিয়ার বিশ্বাসী ছিলেন না। তার প্রবন্ধে মাদুনিয়া 1300 শতাব্দী পর্যন্ত ইউরোপ ভূতত্ত্ব বিষয়ে ধ্যান ধারণা একমাত্র উৎস ছিল। ইবনে সিনা তার বইগুলিতে বিভিন্ন ঔষধ প্রস্তুতির বর্ণনা করেছেন, যেমন সালফার ঔষধ, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রাবণ, ক্যালসিয়াম পলিসালফাইড, কপার ও সোনার ভস্মীকরণ, সালফারের তরলীকরণ, সাদা সালফারের প্রভৃতি প্রস্তুতি। পদার্থবিজ্ঞান ইবনে সিনার অবদান। ইবনে সিনাকে চিকিৎসা শাস্ত্র অবদানের জন্য পরিচিত হলেও তার বিভিন্ন বিষয়ে প্রবল আগ্রহ ছিল, এবং এটা আশ্চর্যজনক যে খুব কম সংখ্যক লোকই জানে যে ইবনে সিনা জড়তা সম্পর্কে যে ধারণা দিয়েছিল তা নিউটনের জড়তার ধারণা থেকে কম নয়। ইবনে সিনা তার বই আল কিতাব আল নাজাত লিখেছেন, কেউ নিজে নিজে নড়াচড়া বা নিজে নিজে স্থির হতে পারে না, যা জড়তায় মূল নীতিতে একটি পরিষ্কার ব্যাখ্যা। তিনি আরো লিখেছেন যে বলকে কেবলমাত্র তার ফলাফল দ্বারা ব্যাখ্যা করা যায়। এই উক্তিটির ব্যাখ্যা হলো নিউটন, যা নিউটনের গতির সূত্র নামে পরিচিত। এটা জানা যায় যে কোন বস্তুর ভরের জড়তার পরিমাপক এবং বল এর সাপেক্ষ ছাড়া বস্তুর ভর অর্থহীন।
এই বলি যার উপর কাজ করে তাতে ত্বরণ সৃষ্টি করে, সুতরাং কোন বস্তুর ভর কেবলমাত্র তার প্রযুক্ত বলের মাধ্যমে নির্ণয় করা যায়। সর্বোপরি যদি ইবনে সিনার বক্তব্যগুলো একসাথে দেখা যায় তাহলে বোঝা যায় যে তিনি ছিলেন গতিসূত্রের ধারণাদাতা, যা পরবর্তীতে নিউটনের গতিসূত্রের স্বীকার্য নামে পরিচিতি লাভ করেন। ইবনে সিনা আরো বলেন যে কোন একটি সরল যন্ত্রের ক্ষমতা হিসেবে যা পাওয়া যায় তা হলো হারানো গতির সমান, যা বর্তমানে শক্তির সংরক্ষণশীলতা নীতি হিসেবে পরিচিত। তিনি বলেন, আলোক অনুভূতির কারণ যদি আলোক কেন্দ্র হতে আলোক কণা বিস্তৃত হেতু হয়, আলোকের গতিসীমা থাকবে। তিনি নির্দিষ্ট ওজনের আলোচনা করেছেন। রিসালা ফি হিকমা ওয়া তারবিয়া নামক গ্রন্থে তিনি পদার্থবিদ্যা বিষয়ক বিভিন্ন সমস্যার পৃথক পৃথক আলোচনা করেছেন। ইবনে সিনার নিকট পদার্থবিদ্যা একটি চিন্তামূলক শিল্প, যার বিবিধ বিষয়বস্তু রয়েছে। সারা জীবন পৃথিবী দেশ ও বিভিন্ন অঞ্চল অবস্থান করে শেষ জীবনে তিনি ফিরে আসেন ইরানের হামদানে। দিনের পর দিন গবেষণার কাজে তিনি ব্যয় করেছেন। এর ফলে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। এ সময় তিনি পেটের রোগে আক্রান্ত হয়। একদিন তার এক চাকর ঔষধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে। 1037 সালে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা ইন্তেকাল করেন। হামদানে তাকে কবর দেওয়া হয়। আলহামদুলিল্লাহ।